নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আমরা দেখেছি নিবেদন মুরারি মোহন বিটের গভীর রাতের ফিটন গাড়ি। শুরু হচ্ছে আজকের গল্প, গভীর রাতের ফিটন গাড়ি। আসানসোল থেকে 12টা ট্রেনে আমার নন্দনপুর রওনা হওয়ার কথা ছিল। স্টেশনটার নাম ঠিক মনে নেই, তবে নন্দনপুর ধরনেরই কিছু একটা নাম হবে। গল্পে তাই নন্দনপুর নামই দিলাম। আসানসোল থেকে নন্দনপুর 4.5 ঘন্টার পথ। আমার কলেজ ফ্রেন্ড সুজয় সেই হিসাব মতো 4:30টার মধ্যেই নন্দনপুর স্টেশনে পৌঁছে আমার জন্য অপেক্ষা করবে, এই রকম ব্যবস্থা ঠিক হয়েছিল। নন্দনপুর থেকে সুজয় আমাকে নিয়ে যাবে তাদের গ্রাম বীরশিলায়। নন্দনপুর বা বীরশিলা সবই আমার অজানা জায়গা। অজপাড়াগা বীরশিলা গ্রামের ছেলে সুজয় আসানসোলে মামা বাড়িতে থেকেই সে পড়াশোনা করে, মাঝে মধ্যে গাঁয়ে যায়। গরমের ছুটিতে সুজয় এখন গাঁয়ের বাড়িতে গেছে। বাবা আগে সে আমাকে বারবার অনুরোধ করেছিল এই 1 মাস ছুটির মধ্যে অন্তত 2-1 দিনের জন্যেও আমি যেন তাদের গাঁ থেকে আসি। আমিও রাজি হয়ে গেছিলাম এবং 23শে জ্যৈষ্ঠ বেলা 12টা ট্রেনে রওনা হওয়ার কথা পাকাপাকি স্থির করা হয়েছিল। নন্দনপুর স্টেশন থেকে বীরশিলা অনেকটা পথ। সাইকেল রিক্সা করে গেলে 1/2 ঘন্টা লাগে। অবশ্য পিচ ঢালা রাস্তা হলে 1/2 ঘন্টা লাগতো না, মেঠো পথ বলেই অত সময় লাগে। ট্রেনের সময় ছাড়া স্টেশনে রিক্সা থাকে না, তাও 2-3 দিন খানার বেশি নয়। কারণ এখানে প্যাসেঞ্জার যা নামে সংখ্যায় তা নিতান্ত নগণ্য, আবার যে কজন বা নামে তাদের মধ্যে রিক্সায় যাওয়ার লোক থাকে আরও কম। বেশিরভাগ লোক হেঁটেই যাওয়া আসা করে। এখানে রাত 8:30টায় যে ট্রেনখানা আসে সেই ট্রেন পর্যন্ত রিক্সা পাওয়া যায় স্টেশনে। 8:30টার পর 10টায় শেষ ট্রেন আসে। সে ট্রেনে নন্দনপুরের প্যাসেঞ্জার কদাচিৎ থাকে। কোনো কারণে যারা 8:30টার ট্রেনে আসে বটে, কিন্তু অত রাতে তাদের বীরশিলা বা অন্য গ্রামে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এসব কথা সুজয়ের মুখ থেকে আমার শোনা। স্টেশন থেকে বাঁ দিকে মাত্র মাইলখানিক দূরে নন্দনপুর গ্রাম, আর ডান দিকে সোজা চওড়া কাঁচা রাস্তায় প্রথমে চৌদার গ্রাম, তারপর বীরশিলা, আরও দূরে বিক্রমপুর। স্টেশন থেকে অন্ধ লোকও হেঁটে বীরশিলায় পৌঁছতে পারে। আর বীরশিলায় পৌঁছে বাঁড়ুজ্জে পাড়ার হরিমন সান্যালের কথা জিজ্ঞাসা করলে ছেলে বুড়ো সকলেই তার বাড়ি দেখিয়ে দেবে। নিতান্ত ছোট গ্রাম বীরশিলা। ওখানে প্রত্যেকে চেনে জানে। বিশেষ করে ডাক্তার হিসেবে হরিমোহন সান্যালকে শুধু বীরশিলা কেন, আশেপাশের আরও 5-7খানা গ্রামের লোক চেনে। ওই হরিমোহন বাবুরই প্রথম পুত্র সুজয় সান্যাল, আমার বরাতমুন্দ। স্টেশনে পৌঁছতে দেরি হয়, তাই ট্রেনখানা ধরতে পারলাম না। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতে যাব এমন সময় ট্রেন ছেড়ে দিল। মেজাজ গেল বিগড়ে। সুজয়ের কথা ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। সে বেচারি অত দূর থেকে স্টেশনে এসে আমার জন্য অপেক্ষা করে ফিরে যাবে, এটা ভাবতেই বড় খারাপ লাগছে। 12টার পর দুটোই ট্রেন। দুটো ট্রেন সন্ধ্যা 6:30 নাগাদ নন্দনপুর পৌঁছাবে। ওই ট্রেনে গেলেও কোনো অসুবিধা নেই। গাঁয়ে পৌঁছাতে অন্ধকার হয়ে গেলেও হরিমোহন সান্যালের মতো নাম করা লোকের বাড়ি খুঁজে পেতে কোনো ঝামেলা হবে না। অতএব স্টেশনেই কাটিয়ে বেলা 2টোর ট্রেনেই রওনা হয়ে পড়লাম। কিন্তু আজ যে কার মুখ দেখে উঠেছি, অর্ধেক পথ গিয়ে গাড়িটা একটা স্টেশনে সেই যে দাঁড়ালো, আর তার চলার নাম নেই। জানা গেল সামনে স্টেশনে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়েছে মাত্র 1/2 ঘন্টা আগে। সেই মালগাড়িকে না সরানো পর্যন্ত আমাদের এই গাড়ি নড়বে না। সুদীর্ঘ 4.5 ঘন্টা পর গাড়ি ছাড়ল। আমার মনে তখন শোচনীয় অবস্থা। বুঝলাম ট্রেন থেকে নেমে সারা রাত নন্দনপুর স্টেশনেই আমাকে কাটাতে হবে, তাছাড়া আর উপায় নেই। রাত 11:15টায় নন্দনপুর পৌঁছালাম। আরও 3 জন নামলো। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। অত বড় লম্বা প্ল্যাটফর্মটায় মাত্র 2টো কেরোসিনের আলো লম্বা পোস্টের মাথায় জ্বলছে মিটমিট করে। সে আলো এতই মিটমিটে যে পোস্টের কাছাকাছি জায়গাটাও আলোকিত করতে পারছে না। প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক চাইছিলাম, তারই মধ্যে অপর প্যাসেঞ্জার 3 জন অন্ধকারের মধ্যে কোথায় যে হারিয়ে গেল তার হদিশ পাইনি।
আমি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লাম। নিজেকে বড় অসহায় মনে হতে লাগলো। অগত্যা আমি টিকিট ঘরের দিকে পা বাড়ালাম। খোলা জানালার দিকে উঁকি মারলাম। একজন মাঝবয়সী ভদ্রলোক চোখ বুজে চেয়ারে বসে আছেন, আর তার পিছন দিকে নীল জামা পরা একটি কুলি মেঝেতে শুয়ে রয়েছে। আমি ডাকলাম, স্যার শুনছেন? স্যার শুনছেন? স্টেশন মাস্টার চোখ মেলে তাকালেন। কি টিকিট চাই? আগে আগে না, আমি এই ট্রেনে আসানসোল থেকে এলাম, বীরশিলা যাব। অনেক দূরের রাস্তা, তাছাড়া এখানে আমি একেবারে নতুন। এর আগে এই অঞ্চলে কোনোদিন আসিনি, পথঘাট কিছুই জানি না। কাজে এত রাতে যাওয়া আমার পক্ষে উচিত হবে না। আপনি যদি আজ রাতের মতো আপনার এখানে আমার থাকবার একটা ব্যবস্থা করে দেন। বেশ, তো পাশের ওয়েটিং রুমে থাকুন, দরজা খুলে দিচ্ছি। আলোও একটা দিতে পারবো। টিকিট ঘর সংলগ্ন আর একটি ছোট ঘর রয়েছে, সেটাই বিশ্রাম ঘর। স্টেশন মাস্টার লণ্ঠন নিয়ে বেরিয়ে এসে ওয়েটিং রুমের তালা খুলে দিলেন। বললেন, দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। অন্ধকারে অসুবিধা হতে পারে আপনার, আলোটা অল্প জ্বেলে রাখতে পারেন। মালগাড়িটা ডিরেন্ট হয়ে যাওয়াতে আপনার মতো অনেক দুর্ভোগ আজ পোহাতে হবে। স্টেশন মাস্টার মশাই চলে গেলেন। আমিও দরজায় খিলেটে দিলাম। ঘরের মধ্যে বেশ চওড়া মতো দুটো বেঞ্চি পাতা, তারই একটাতে পা ছড়িয়ে শটান শুয়ে পড়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। একে নতুন জায়গা, তার উপর এই রকম পরিস্থিতি, চোখ খেয়ে কি ঘুম আসতে চায়? তবু তাকিয়ে থেকে ভাবতে ভাবতে এ সময় দু চোখে তন্দ্রার গোড় নেমে এলো। আর ঠিক সেই সময় বন্ধ দরজার কপাটে শুনতে পেলাম ঠক ঠক শব্দ। তন্দ্রা ছুটে গেল। স্টেশন মাস্টার দরজায় ধাক্কা দিচ্ছে মনে করে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একজন রোগা আধুরো লোক গেঞ্জি গায়ে লুঙ্গি পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আপনি যাবে কোথায়? বীরশিলা। আসুন, আমার গাড়ি আছে। না না না, এত রাতে যাব না। যাদের বাড়ি যাব তারা এখন অঘরে ঘুমোচ্ছেন। এত রাতে তাদের জাগিয়ে বিরক্ত করে লাভ নেই। কি এমন রাত হয়েছে? রাত 9টাও বাজিনি এখন। 15 মিনিটের মধ্যে পৌঁছে দেবো আপনাকে। আসুন। কি বলছো হে? খুব কম হলেও রাত 12টা হবে এখন। এই বলে হাতের রিস্ট ওয়াচের দিকে তাকালাম। তাকিয়েই একেবারে হতভম্ব হয়ে গেলাম। ঘড়িতে 9টা বাজতে তখনও 10 মিনিট দেরি আছে। ব্যাপারটা কি হলো আমার মাথায় ঢুকছে না। আমার স্পষ্ট মনে রয়েছে আমি যখন নন্দনপুরে পৌঁছাই তখন ঘড়িতে 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। সেই হিসেব মতো এখন 12টা বাজে কথা। আমি আবার ঘড়ির দিকে তাকালাম। হ্যাঁ, ঠিক 10 মিনিট দেরি হয়েছে 9টা বাজতে। তাহলে আগে যা দেখেছি সেটা চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। ইস, এতক্ষণ অযথাই আমি ওয়েটিং রুমে বসে আছি। ট্রেন থেকে নেমে যদি স্টেশনের বাইরে যেতাম তাহলে গাড়িও পেয়ে যেতাম এবং সুজয়দের বাড়িও এতক্ষণে পৌঁছে যেতাম। এমন চোখের ভুল তো আমার কখনো হয়নি। একেই বলে গ্রহের ফের। বাবু, লোকটির ডাকে আমি যেন সম্বিত ফিরে পেলাম। বাবু, যাবেন নাকি? আমি এবারে গায়ে ফিরে যাব, আপনাকে নিয়ে যাই। এরপর আর গাড়ি পাবেন না কিন্তু। বেশ, চলো। বীরশিলায় বারুজ্জি পাড়ার হরিমোহন সান্যালের বাড়ি যাব। লোকটি আর কথা না বলে এগিয়ে চলল। আমি ওর পিছনে পিছনে স্টেশনের বাইরে এলাম। ভীষণ অন্ধকার, কিচ্ছু নজরে পড়ে না। তবু ভালো করে তাকাতে আবছাভাবে নজরে পড়ল রাস্তার উপর একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা প্রায় অন্ধকারে মিশেই দাঁড়িয়ে রয়েছে। নিঝুম রাত,
কোথাও কোনো সারা শব্দ নেই। রাত 9টা বাজেনি, অথচ রাতের এমন চেহারা। এখন রাত 9টা না রাত 12টা, ভাবতে গিয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল। রাত 9টাই হোক আর 12টাই হোক, এমন থমথমে রাতে, এমন জমাট অন্ধকারের মধ্যে আমার যেতে মন চাইছে না। বললাম, না, আজ আর যাবো না, কাল সকালেই যাব। শুনে লোকটা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালো। লোকটার একেবারে কাছেই আমি দাঁড়িয়েছিলাম। দেখতে পেলাম তার চোখের তারা দুটো। অস্বাভাবিক রকমের স্থির সেই চোখের দৃষ্টি। মনে হলো তার চোখ দুটো পাথরের চোখ। এ কেমন চোখ, এ কেমন চাহনি! আমার বড়ই অস্বস্তি মনে হতে লাগলো। কেন শুধু সারা রাত এখানে কষ্ট করে পড়ে রইবেন? আমরা ততক্ষণে গাড়িটার কাছে এসে দাঁড়িয়েছি। দেখলাম ওটা একটা ফিটন গাড়ি। ঘোড়াটাও খুব তেজি, কিন্তু ঘোড়াটা এমন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটাকে জ্যান্ত বলেই মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা মরা ঘোড়াকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘোড়াটা নড়ে চড়ে গাড়িটা টানবে বলে বিশ্বাস করা যাচ্ছে না। এইটা আমার গাড়ি, উঠে পড়ুন। 10 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবো বীরশিলায়। আপনাকে নামিয়ে দিয়ে আমি বিক্রমপুর চলে যাব। কেমন যেন একটা অজানা ভয় নিয়ে আমি ফিটনে উঠে বসলাম। বুকটা ভয়ে ভারী হয়ে রইল। ফিটন চলতে শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, গাড়ির চাকার আওয়াজ বা ঘোড়ার খুঁড়ে শব্দ কিছুই আমার কানে আসছে না। এ আবার কি কাণ্ড! কোনো আওয়াজ পাচ্ছি না কেন? আমি কি বধির হয়ে গেছি? না, তা হবো কেন? তাহলে চালকের সঙ্গে এতক্ষণ যে কথা হচ্ছিল আমার, সেসব কথা তো শুনতে পাচ্ছিলাম। তবে আমার বোনের ভয় আরো বাড়ল। এরপর যে কাণ্ড ঘটলো তা আরো অস্বাভাবিক। ফিটন এত জোরে ছুটতে লাগলো যে তা ভাবা যায় না। একটা ঘোড়া কি এত বড় একটা গাড়ি নিয়ে এত জোরে ছুটতে পারে? কখনো না। হাওয়ার চেয়েও জোরে গাড়ি ছুটছে, এত জোরে ছুটছে যে কাছের গাছপাগুলো একেবারে নজর পড়ছে না। আমি বেশ বুঝতে পারছি এভাবে গাড়ি চললে খুব অল্প সময়ের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলবো। ভয় আমার হাত পা দেহ যেন ঠান্ডা হয়ে আসতে লাগলো। প্রাণ পড়ে চেঁচিয়ে উঠলাম, গাড়ি থামাও, গাড়ি থামাও! এরপরে কি হয়েছিল তা আমার জানা নেই, কারণ চিৎকার করে উঠে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরতে দেখেছিলাম আমি শুয়ে আছি সুজয়দের ঘরে। আমার চোখের সামনে দেওয়ালে একটা বড় ঘড়ি ছিল। তাতে দেখেছি তখন বেলা 8টা বাজতে 10 মিনিট দেরি। মুহূর্তের মধ্যে সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল। সর্বনাশ, এতক্ষণ আমি অজ্ঞান হয়েছিলাম। আমার কাছে তখন সুজয় বাবা, হরিমোহন বাবু, সুজয় মা এবং আরও কয়েকজন স্ত্রী পুরুষ ছিলেন। তাদের প্রশ্নের উত্তরে গত রাতের সমস্ত কথা আমি জানালাম, এবং আমি নিজেও জানলাম যে আজ ভোরে আমাকে মাঠের মাঝে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। চৌদার গ্রামে ছেড়ে বীরশিলার কাছাকাছি আমাকে পাওয়া গিয়েছিল। খুব ভোরে একজন চাষির নজরে আমি পড়ে যাওয়ায় সে বীরশিলা গিয়ে হইচই ফেলে দিয়েছিল। ফলে বীরশিলা থেকে অনেকেই আমাকে দেখতে যায়। সুজয় ছিল তাদের সঙ্গে। সেই আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। গত রাতের ঘটনা আমার মুখ থেকে শুনে হরিমোহন বাবু সন্দেহজনকভাবে মাথা দোলাতে থাকেন। তারপর বললেন, আমার মনে হচ্ছে সেই বিক্রমপুরের জমিদারি ব্যাপার। কাল কত তারিখ ছিল? 23শে জ্যৈষ্ঠ না? হ্যাঁ, সেই তারিখে আরো 3বার এই ধরনের ঘটনা ঘটেছে শুনেছি। 23শে জ্যৈষ্ঠ তারিখেই বিক্রমপুরের জমিদার মশাই ছিলেন অবঘাত থেকে মৃত্যু হয়েছিল না বাবা? কি ব্যাপার জ্যাঠামশাই? হরিমোহন বাবু বলতে লাগলেন। প্রায় বছর 20 আগেকার কথা।
আমাদের গ্রামে 3 মাইল দূরে দক্ষিণে বিক্রমপুর গ্রাম আছে। সে সময় ওই গ্রামের জমিদার ছিলেন রায় বাহাদুর নেহারেন্দ্র চৌধুরী। তার বয়স তখন 65 বছর হবে। স্ত্রী বনলতা অনেকদিন আগেই দেহ রক্ষা করেছেন। একমাত্র পুত্র সঞ্জীব চৌধুরীর বয়স তখন 35 বছর। এই পিতা পুত্র ছাড়া ওই বাড়িতে থাকতো নেহারেন্দ্র বাবুর ছোট ভাই শিবশঙ্কর এবং তার স্ত্রী ও 5 ছেলে মেয়ে। এছাড়া থাকতো নেহারেন্দ্র বাবুর এক বিধবা বোন, এক ভাগ্নে আর কয়েকজন দাস দাসী, রাঁধুনি, বামুন ইত্যাদি। বিয়েটা করার দিকে সঞ্জীবের কোনো ঝোঁক ছিল না, বরং বিয়ে করবে না বলেই সে মনে মনে স্থির করে রেখেছিল। নেহারেন্দ্রবাবু মাঝে মাঝে ছেলেকে বিয়ে করার কথা বলতেন বটে, কিন্তু তেমন জোর দিতেন না। কিন্তু তার বয়স যখন 65 হলো, যখন তিনি বুঝলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তখন ছেলেকে বিয়ে করার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলেন। কারণ একমাত্র ছেলে সঞ্জীব, সে যদি বিয়ে না করে তাহলে সংসারটা নষ্ট হয়ে যাবে। সঞ্জীবের মৃত্যুর পর এই সংসারে আর কেউ থাকবে না। যাই হোক, বাপের বারবার অনুরোধ শেষ পর্যন্ত সঞ্জীব বিয়ে করতে রাজি হলো এবং বিয়ে ঠিক হয় কাঞ্চনগড় গ্রামের জমিদার কন্যার সাথে। সঞ্জীবের বিয়ে হয়েছিল 22শে জ্যৈষ্ঠ। 23 তারিখে বউকে নিয়ে এসে কাঞ্চনগড় থেকে বৈকালে ট্রেনে রওনা হয়েছিল। ট্রেনে নন্দনপুর 1 ঘন্টার পথ। ভেবেছিল 6:30টার মধ্যে নন্দনপুর পৌঁছে আলো বাজনা করে জাঁকজমক সহকারে সে বিক্রমপুর যাত্রা করবে। হরিমোহন বাবু বলে চলেছেন, কিন্তু তোমার ভাগ্যে যা ঘটেছে, সঞ্জীবের ভাগ্যেও সেদিন তাই ঘটেছিল। পথিমধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ায় নন্দনপুর তারা এসে পৌঁছলো রাত 11টায়। স্টেশনে আলো বাজনা এবং তাদের নিজস্ব ফিটন গাড়িটা সুসজ্জিত অবস্থায় তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। যাই হোক, বর বউ ফিটনে উঠে যাত্রা শুরু করলো। রাত নিশুতিও হয়ে গেল, কিন্তু নিশুতি হয়ে গেলেও বাজনা আলোর বাহার দেখার লোক কেউ জেগে না থাকলেও যথারীতি বাজনা বাজিয়ে আলো সাজিয়ে ফিটন ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। বীরশিলা গাঁয়ের প্রায় কাছাকাছি এসে যেখানে তোমাকে পাওয়া গিয়েছিল, সেইখানে এসে হঠাৎ ফিটনের ঘোড়াটা ক্ষেপে গেল। কেন ক্ষেপে গেল, কি কারণে ঘটেছিল তা আর জানা যায়নি। তবে ঘোড়াটা ক্ষেপে 2-4টে লাফ দিয়েই রাস্তা ছেড়ে নেমে ডান দিকে ছুট দিল। অনেকের ধারণা হয়তো ঘোড়ার পায়ে কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছিল, যার জন্য এই দুর্ঘটনা। কোচওয়ান কিছুতেই সামলাতে পারল না ঘোড়াটাকে। রাস্তার ধারেই ছিল গভীর এক খাল। সেই খালের জলে তলিয়ে গেল বর বধূ আর কোচওয়ান সমেত পুরো গাড়িখানা। সেদিনটা ছিল 23শে জ্যৈষ্ঠ। রায়বাহাদুর নেহারেন্দ্র চৌধুরী ছিল হার্টের অসুখ। পুত্রের ঐরূপ অশোচনীয় মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বাড়ির অন্যান্য লোকেরা পর কয়েকদিন যাবৎ রাত্রে নানা রকম ভয়ের দৃশ্য দেখে ওই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। বাড়িটা এখন বন জঙ্গলে ঘেরা পুরো বাড়ি। এই হলো বিক্রমপুরের জমিদার বাড়ির ইতিহাস। আমার দিকে চেয়ে হরিমোহন বাবু বলে চললেন,
তোমার যেমন গতকাল অবস্থা হয়েছিল ওই রকম অবস্থা ইতিপূর্বে আরও 3 জনের হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে পাওয়া গিয়েছিল ওই খালের জলে মৃত অবস্থায়, আর একজনকে পাওয়া গিয়েছিল রাস্তার পাশে খালের ধারে অজ্ঞান অবস্থায়। সেই লোকটির জ্ঞান ফিরলে তার মুখ থেকে তুমি যা বললে সেই কথাই শোনা গিয়েছিল। শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। বুঝতে পারলাম আমি এক প্রেতাত্মার কবলে পড়েছিলাম। আমার মনে হয় এই ধারণা বদ্ধমূল হলো আমার মনে। গত 20 বছর ধরে ওই নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে সেই ফিটন চালকের প্রেতাত্মা তার অলৌকিক ফিটন গাড়িটি নিয়ে স্টেশনে অপেক্ষা করে। সেই সময় যদি কোনো ব্যক্তিকে সে তার আয়ত্তের মধ্যে পেয়ে যায় তাহলে তাকে ওই নির্দিষ্ট খালের জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। হরিমোহন বাবুর মুখে যেটুকু শুনলাম তাতে বুঝলাম ইতিমধ্যে সে 2 জনকে জলে ডুবিয়ে মেরেছে, আর আমাকে নিয়ে 2 জন ভাগ্যক্রমে পরিত্রাণ পেয়ে গেছে। আমি বরাবরই সাহসী প্রকৃতির এবং ভূত প্রেতের প্রতি আমার চরম অবিশ্বাস ছিল। ভূতের সঙ্গে ভূতের প্রসঙ্গ বরাবর আমি তাচ্ছিল্য সহকারে হেসে উড়িয়ে দিয়ে এসেছি, এবং 2 ভূতের রহস্য ভেদ করার জন্য আমি নিশুতি রাতে অভিযানও চালিয়েছিলাম। একবার এক পুরো বাড়িতে, আর একবার এক ফাঁকা মাঠের মধ্যে বিরাট এক বেল গাছের তলায়। ওই 2 বারই সারা রাত জেগে থাকায় আমার সার হয়েছিল, ভূতের নাম গন্ধ পাইনি। কিন্তু গতকাল যা ঘটে গেল আমার জীবনে সেটা কি? ভূতকে অবিশ্বাস আর করি কি করে? তবে প্রথম থেকেই যদি আমি বুঝতে পারতাম যে ভূতের হাতে পড়েছি তাহলে অত ঘাবড়ে না গিয়ে নিজেকে আপ্রাণ সচেতন রাখার চেষ্টা করতাম এবং ওই ফিটন চালকের প্রেতাত্মার সঙ্গে মোলাকাত করার চেষ্টা করতাম। সেই জন্য আমার বড় আফসোস হতে লাগলো। খানিকক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করলাম, আচ্ছা জ্যাঠামশাই, বিক্রমপুরে সেই জমিদার বাড়ি এখনো আছে? আছে বই কি, বিশাল মজবুত বাড়ি, কোথাও ভেঙে চুরে যায়নি। তবে কাঠের দরজা জানালাগুলোর কিছু কিছু ক্ষতি হয়েছে বই কি, উড়িয়ে খেয়েছে। এই তো মাত্র 10 আগেও বাড়িটার সামনে দিয়ে গেছি। অত বড় বাড়ি দেখলে মায়া হয়, কেমন মরার মতো অসাড় হয়ে পড়ে আছে। এখনো কি ও বাড়িতে ভূতের কোনো উপদ্রব আছে? শুনেছেন কিছু জ্যাঠামশাই? হ্যাঁ, সেই রকম তো শোনা যায়। লোকে ভূতের বাড়ি বলে ওটাকে। রাত বেশি হলে ও বাড়ির ধারে কাছে কেউ যায় না, এমন কথাও শুনেছি। কেউ কেউ নাকি গভীর নিশতি রাতে ওই বাড়ির ছাদে 2 জন ছায়া মূর্তিকেও ঘুরে বেড়াতে দেখেছে। এই মূর্তি নাকি পুরুষের আর একটি নারীর। শুনলাম মনোযোগ দিয়ে, এবং তখনই মনস্থির করে ফেললাম আগামীকাল রাত্রেই ওই বাড়িতে যেতে হবে, দেখতে হবে ভৌতিক ক্রিয়াকলাপ। আমার মন বলতে লাগলো ওই বাড়িতে ভূতের দর্শন হয়তো পেয়ে যেতে পারি। পরদিন সুজয়কে আমার মনের কথা জানালাম। ওই ভুতুড়ে জমিদার বাড়িতে রাত কাটাতে সে আমাকে বারবার নিষেধ করলো, কিন্তু আমার অটল মনোভাবের কাছে তাকে হার স্বীকার করতেই হলো। সুজয়কে বললাম, আজ রাতেই আমি যেতে চাই, কাল সকালে ফিরবো। তোমার মা বাবাকে আসল কথা না জানিয়ে অন্য কিছু একটা বলে আমাকে বেরোতে হবে। কি বললে ভালো হয় সেটা তুমি ভেবে দেখো। খাওয়া দাওয়া সেরে নিয়ে রাত 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম। সঙ্গে নিয়েছি একটা 5 সেলের টর্চ। সোজা পথ বিক্রমপুর। 8:30টার মধ্যে পৌঁছে গেলাম। বাড়িটাকে খুঁজে বের করবার যেরূপ পথ নির্দেশ আমি সুজয়ের কাছে পেয়েছিলাম তাতে পথের কোনো লোককে জিজ্ঞাসা না করেই বাড়িটার কাছে পৌঁছাতে আমার কোনোরূপ অসুবিধা হলো না।
বাড়িটা গাঁয়ের উত্তর সীমান্তে অবস্থিত। টর্চের আলোয় বাড়িটা দেখলাম। হরিমোহন বাবুর কথা সত্য, বিরাট বাড়ি। যেমনই বড় বাড়ি, সম্মুখে তেমনই বিরাট কম্পাউন্ড। সমস্ত কম্পাউন্ডটা ঝোপ জঙ্গলে প্রায় আচ্ছন্ন। দেখলাম বাড়িটার বাইরের রং একেবারে কালো হয়ে গেছে এবং চুন বালি খসে পড়েছে অনেক জায়গা থেকে। এছাড়া বাড়িটার আর তেমন কিছু ক্ষতি হয়েছে বলে রাতের অন্ধকারে বুঝতে পারলাম না। রাত বিরেতে পুরো বাড়িতে ঢোকা বা শ্মশানঘাটে রাত কাটানো এসবের মধ্যে অলৌকিক ভরডর আমার মনে কিছু স্থান পায় না। তবে সাপখোপের ভয় যে হয় না তা নয়। যাই হোক, টর্চের আলোয় ভালোভাবে লক্ষ্য রেখে দু হাতে ঝোপ জঙ্গল সরিয়ে আমি কম্পাউন্ড অতিক্রম করে উঁচু বারান্দায় গিয়ে উঠলাম। সেটা মোটা উঁচু গোল থামওয়ালা বারান্দা। বারান্দার পর ঘরে ঢোকার বিরাট দরজা, কপাট খোলাই ছিল। টর্চের আলোয় দেখলাম হল ঘরের মতো বিশাল ঘর। ঢুকে গেলাম ভিতরে। ধুলো বালি, শুকনো পাতা, ইট পাটকেলে মেঝেটা খুবই নোংরা। ভালোভাবে চারদিক দেখে এগিয়ে চললাম অন্দরের দিকে। হল ঘরের পর আবার ঘর, সে ঘরের পর অন্দর মহলে বিরাট টানা চওড়া বারান্দা। বারান্দার দুপাশেই ঘর। কোন ঘরের দরজা খোলা কোনটার বন্ধ সেটা বুঝে উঠতে পারলাম না। খোলা ঘরগুলোর মধ্যে আলো ফেলে ফেলে দেখে চলেছি। ঘরগুলো তেমন নোংরা নয়, শুধু ধুলো যা জমেছে আর দেওয়ালে চুন বালি যা খসে পড়েছে, আর আছে মাকড়সার জাল। এছাড়া আর তেমন কিছু নোংরা জিনিস নেই। মনে মনে স্থির করলাম এর মধ্যে যে কোনো একটা ঘরে রাত কাটিয়ে দেব। আরও এগিয়ে বারান্দা ডান দিকে ঘুরেছে, আমিও ঘুরলাম। সামনে দেখি বারান্দার শেষে বিরাট দরজাওয়ালা আর একখানা ঘর। এই ঘরের দরজাও খোলা। ঘরখানার মধ্যে গেলাম, দেখলাম সবচেয়ে পরিষ্কার এই ঘরখানা। অন্যান্য ঘরের মতো এই ঘরেও কিছু নেই, একেবারে ফাঁকা। এদিক ওদিক ঘুরতে আর ইচ্ছা হলো না। দরজার গোড়াতেই বসে পড়লাম। আমার হাতে রিস্ট আছে তখন 9টা বাজতে মিনিট 10 বাকি। বসে থাকতে থাকতে কখন যে দরজার কপাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। এক সময় আমার চোখের পাতা দুটো যেন আপনা থেকেই খুলে গেল। টর্চের আলো জ্বেলে প্রথমেই দেখলাম ঘড়িটা 12:30। তারপরেই ঘরের ভিতরের দিকে দৃষ্টি পড়তেই দুরন্ত ভয়ে আমার সারা শরীর যেন হিম হয়ে গেল। আমি স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠলাম। দেখলাম ঘরের মেঝের ওপর পাশাপাশি দুটো সুন্দর কারুকার্য করা মেহগনি কাঠের চেয়ারে অপরূপ সাজে সজ্জিত বর আর বধূ বসে রয়েছে। তাদের অপলক দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। তাদের পোশাক পরিচ্ছদ সাজগোজ দেখে মনে হচ্ছে এই মাত্র তারা প্রসাধন করে সেজে গুজে এসে বসেছে। গলার ফুলের মালা দুটো একেবারে তাজা, কিন্তু তাদের সর্বশরীর পাথরের মতো নিথর। চোখের দৃষ্টিও নিথর। নিথর হলেও সে দৃষ্টি কি তীক্ষ্ণ, কি কঠিন, কি অন্তর্বেদী। আমিও ওই রক্ত জল করা অপার্থিব চাউনিতে সম্মিত হয়ে বিস্ফারিত নেত্রে চেয়ে রইলাম ওদের দিকে। আমি কিন্তু বেশ বুঝতে পারছি এই দৃশ্য সহ্য করা আমার পক্ষে আর বেশিক্ষণ সম্ভব হবে না। দেহের সমস্ত স্নায়ু অসাড় হয়ে পড়ে আসছে। আমি মনের মধ্যে আপ্রাণ সাহস সঞ্চয়ে চেষ্টা করতে লাগলাম। আচমকা চিৎকার করে উঠলাম, কে আপনারা? আমার চিৎকার আমার কানেই ফিরে এলো। ওই অপার্থিব মূর্তি দুটির কাছ থেকে কোনো উত্তরই পেলাম না। এরপরই দেখলাম আরও বিভৎস দৃশ্য। বর বধূর মূর্তি দুটি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে তাদের পরিবর্তে দুটি আস্ত নরকঙ্কালকে চেয়ারে বসতে থাকতে দেখলাম। আর এক মুহূর্ত নয়, প্রবল মানসিক শক্তি সঞ্চয় করে আমি একচোটে বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। সারা বিক্রমপুর তখন নিদ্রায় অচেতন। শেষ হলো আজকের সমগ্র পর্ব গভীর রাতের ফিটন গাড়ি। ধন্যবাদ।